আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? তো আমি গত ক্লাসে এই প্রশ্নটা দিয়েছিলাম যে তোমরা এটা সমাধান করো, এবং তোমাদেরকে আমি এর আগেও বলেছিলাম যে যখনই তোমরা কোনো সমাধান করো আমাকে তোমরা মেসেজ করতে পারো যে সমাধানটা ঠিকমতো হয়েছে কিনা সেই বিষয়ে। তো এর মধ্যে একজন শুধু মেসেজ করেছে, তারটা হয়েছে অনেক অনেক ক্ষেত্রে অনেকটাই হয়েছে, একটু কারেকশন ছিল। তো তোমরা যদি এইভাবে নিয়মিত আমাকে ক্লাসের পরে তোমাদের সমস্যাগুলো নিয়ে মেসেজ করো তাহলে আমার তোমাদের ফিডব্যাকটা ভালো হবে। তোমরা নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এখন আসি, এই যে প্রবলেমটা দিয়েছিলাম এটা সমাধান করার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে যখনই একটা ধারায়, আমরা জানি যে এর আগে ধারাগুলোতে একটা ডিজিট নিয়ে সমাধান করাটা আমাদের জন্য সহজ ছিল, কিন্তু এখন আমি একটা ধারাতে একই সাথে দুইটা ডিজিটকে পাশাপাশি কম্বাইন করেছি, 1 into 2 স্কয়ার প্লাস 2 into 3 স্কয়ার, হ্যাঁ এভাবে করেছি। তো এই ধরনের ধারাগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল রাখবা সবচেয়ে নিচের মান কোনটা, যে কোন দুইটা নম্বরের মধ্যে সবচেয়ে ছোট কোনটা। ছোটটা থেকে বড়টায় যাওয়া যায়, আমরা বড়টা থেকে ছোটটায় যাব না, ছোটটা থেকে বড়টায় যাব। তো ছোটটা থেকে যেহেতু বড়টায় যাওয়া যায় তাহলে আমরা ছোট নাম্বারটাকে কাউন্ট করব। সেটা কি? এক, এখানে এখানে 1, তারপরে 2, 3, 4, এইভাবে করে কিন্তু ধারাটা আগাচ্ছে। এবং এই 1 থেকে কিন্তু 2 হয়েছে কিভাবে? 1 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে 2 হয়ে যাচ্ছে। আবার এখানে 2 এর সাথে যদি 1 যোগ হয় তাহলে 3 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে এখানে 3 এর সাথে যদি 1 যোগ হয় 4 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে 4 এর সাথে যদি 1 যোগ হয় 5 হয়ে যাচ্ছে। তাহলে লাস্ট নাম্বার যদি n পর্যন্ত হয় তাহলে কি হবে? n into n plus 1। এখন খেয়াল করো, এই যে 1 থেকে যেটা বের হলো এটাকে আমরা বলি ডেরিভেটিভ। হ্যাঁ, আমরা 1টা হচ্ছে তাহলে আমাদের মূল ভেরিয়েবল, যেটা পরিবর্তন হচ্ছে, এই প্রথম যে ডিজিটটা সেটা আমাদের মূল ভেরিয়েবল। এই ভেরিয়েবল থেকে আরেকটা যে ভেরিয়েবল বের হচ্ছে এটাকে আমরা বলি ডেরিভেটিভ। তাহলে এটা নিয়ে আমাদের খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই। এখন দেখো 1 plus 1 2 হয়েছে, 2 এর উপর স্কয়ার ছিল, আমরা স্কয়ার দিয়ে দিলাম, এখানে স্কয়ার ছিল, এখানে স্কয়ার ছিল, এখানে স্কয়ার ছিল। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? ফাইনালি আমাদের শুধু খেয়াল রাখতে হবে যে প্রথম ধারাটার শুরুটা কত থেকে হয়েছে সেটা শুধু আমরা খেয়াল রাখবো। সেটা যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের সমস্যাটা সমাধান করা খুব ইজি হয়ে যায়। এখানে খেয়াল করো, আমরা বলেছি n পর্যন্ত ধারার যোগফল নির্ণয় করার জন্য। তো যোগফল যেহেতু নির্ণয় করব, আমাদের এখানে কি কি ভেরিয়েবল আছে? নাম্বার 1, আমাদের এখানে ভেরিয়েবল আছে, আমি কোন পর্যন্ত নির্ণয় করব? n পর্যন্ত। তাহলে n হচ্ছে আমাদের ইনপুট, তাহলে ইনপুট হিসেবে থাকছে এখানে n। তাহলে আমাদের পয়েন্ট নাম্বার 1, ইনপুট হিসেবে কি থাকছে? n একটা ভেরিয়েবল, n থেকে আসলো n plus 1 হোল স্কয়ার, এটা হচ্ছে তার ডেরিভেটিভ। এটা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই, আমাদের মূল ইনপুট হচ্ছে n। n ইনপুট দিলেই সেখানে n plus 1 আমরা পেয়ে যাব, এর সাথে n into n plus 1 এটাও আমরা পেয়ে যাব। এটা একটা বিষয়। আরেকটা ভেরিয়েবল কি? আমাদের এখানে ইনিশিয়াল যে ভেরিয়েবল ছিল, ইনিশিয়াল ভেরিয়েবল সেটা মান কত? i ইকুয়াল, শুরু হয়েছে i এর মানটা শুরু হয়েছে 1 থেকে, i ইকুয়াল 1। এবং ইনিশিয়ালি আমাদের সাম s ইকুয়াল হচ্ছে 0।
এই তিনটা বিষয় আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যখনই আমরা কোনো ধারার সমাধান করব আমরা অবশ্যই খেয়াল রাখবো যে সেখানে কি কি ভেরিয়েবল ব্যবহৃত হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা, এটা খুব গুরুত্বপূর্ণ। কি কি ভেরিয়েবল ব্যবহৃত হচ্ছে, আমাদের ইনপুট কোনটা দিতে হবে, কোন ভেরিয়েবলটাকে আমি শুরুতেই বলে দিব, এবং সেই ভেরিয়েবলটা কিভাবে পরিবর্তিত হবে, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এখন এখানে দেখো একটা বিষয় আছে, এই যে 2 into 2 plus 1 whole square, অর্থাৎ n into n plus 1 whole square। এই বিষয়টাকে লেখার একটা সহজ বিষয় আছে। আমরা যখনই এরকম n into n plus 1 whole square, এটার পাল্টা আমরা কিন্তু এটা লিখতে পারি n into n plus 1 into n plus 1। এটা খুব ইজি, হ্যাঁ, সবগুলোকে ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম। কিন্তু এই ধরনের দেখানোর ক্ষেত্রে দেখা যায় যে স্কোয়ার, যদি স্কোয়ার থাকে বা কিউব থাকে, হ্যাঁ, বা পাওয়ারের মান যদি কম থাকে, তাহলে কিন্তু এই প্রত্যেকটা ভেরিয়েবল গুলোকে আমরা গুণ করে দেখাতে পারি। কিন্তু এর মান যদি অনেক বেশি হয়, যেমন n into n plus 1 20 যদি হতো, তাহলে কি 20 বার n plus 1 লিখতে হতো, এটা খুব ল্যাবোরিয়াস হতো। এটাকে সহজভাবে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে পাওয়ার দিয়ে প্রকাশ করা। সেটা কি, আমাদের শুরুতে n ছিল, n লিখলাম, এই n plus 1 এর উপর হোল স্কয়ার আছে, এই n plus 1 এর উপর পাওয়ার আছে, তাহলে আমরা লিখবো কি পাওয়ার, p o w পাওয়ার। এখানে আমরা একটা ফাংশন দিব, ফাংশনের ভিতরে কি আছে, একটা হচ্ছে n plus 1 আছে, এটার উপরে পাওয়ার কত 2, এই 2। এখানে খেয়াল রাখো এই পাশে কিন্তু শুরুতে কিন্তু ব্রেকেট, আমি এটা হচ্ছে মূল ফাংশন, এই পাওয়ার ফাংশন হচ্ছে এটা, এর মধ্যে n plus 1 হচ্ছে যার উপরে পাওয়ার হবে, আর কত কমা দিয়ে 2 লেখা হয়। এই বিষয়টা আমরা একটু জানিয়ে রাখলাম, কারণ পরবর্তীতে এই ধরনের যে কোনো সমস্যার সমাধান করার ক্ষেত্রে এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি, এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমরা কি করব, আমরা শুরুতে আমি আগেই বলেছি যে আমরা ফ্লো চার্ট গুলো যদি ভালোভাবে খেয়াল করতে পারি তাহলে আশা করা যায় আমরা অ্যালগরিদমটাও ভালোভাবে রপ্ত করতে পারবো। তাহলে আমরা শুরুতে লিখি, আমরা স্টার্ট লিখি, স্টার্ট। এখানে আমাদের খেয়াল করো, আমাদের ইনপুট হচ্ছে n, এবং ইনিশিয়ালি আমরা বলছি সাম হচ্ছে 0, এবং i এর মান হচ্ছে ইনিশিয়াল যে ধারার শুরুর যে পদ সেটা হচ্ছে 1, i equal 1। এটা দুইটা ভাবে হতে পারে, তোমরা ইনপুটটা আগে দিতে পারো, অথবা তোমরা এটাও লিখতে পারো যে শুরুতে আমরা এই ইনিশিয়ালটা বলে দিলাম s equal 0, i equal 1। এটা যেমন শুরুতে আগে লিখতে পারো, তারপরে ইনপুট দিতে পারো, ইনপুট n, এখানে n কিন্তু আমাদের ইনপুট, s আমাদের ইনপুট না, i ও আমাদের ইনপুট না। এই যে দুটো বিষয় আছে, এটা আগে পরে কোনো বিষয় নেই, অর্থাৎ তুমি ইনপুট n কে আগে দিবা, তারপরে এইখানে s equal 0 এবং i equal 1 পরে লিখতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যে কোনো ভাবে বিষয়টা থাকতে হবে, এটা আমাদের শুরুর দিকের বিষয়, অবশ্যই বিষয়টাকে আমাদের এখানে ইনক্লুড করতে হবে। এরপরে আসি, ইনপুট দেওয়া হয়ে গেল, এখন আমাদের কাজ কি, আমরা এই ধারাটার যোগ করব। ধারাটা যোগ করার ক্ষেত্রে আমাদের শর্ত কি, আমরা যেই পদটাকেই যোগ করতে চাই না কেন, এই আমাদের ইনিশিয়াল যে পদ যেটা আছে সেটা অবশ্যই n এর থেকে ছোট হতে হবে, n এর থেকে ছোট। এই যে n যে ভেরিয়েবল এটা থেকে ছোট, নট এটা কিন্তু এটা বোঝাচ্ছে না যে n into n plus 1 এর চেয়ে ছোট, এরকম কোনো বিষয় না। n এর চেয়ে ছোট মানে হচ্ছে n যদি শর্ত পূরণ করে তাহলে এটা অটো শর্ত পূরণ করবে, এই ডেরিভেটিভটা স্বয়ংক্রিয়ভাবে শর্ত পূরণ করবে, এটার সাথে আর যাচাই করা দরকার নেই। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে অবশ্যই কি হতে হবে, i যদি লেস দেন ইকুয়াল n হয়, এই শর্ত যদি ঠিক থাকে, অর্থাৎ i এর মান যদি n এর চেয়ে ছোট বা সমান হয়, তাহলে এই শর্তটার দুটো অপশন থাকতে পারে, একটা ইয়েস ও হতে পারে আর একটা নো হতে পারে। যদি ইয়েস হয়, আমরা এই পাশটা লিখি, যদি ইয়েস হয়, আমরা ইয়েস নিয়ে আগে মাথা কামাই, যদি ইয়েস হয় তাহলে আমাদের কি কাজ, আমরা এটাকে যোগ করব। তাহলে যোগ করার ক্ষেত্রে লিখবো কি, s equal s, শুরুতে যোগফলের সাথে
আমরা ধারার প্রথম পদটাকে যোগ করব। সেটা কি? ধারার প্রথম পদ i, এই 1 i ইকুয়াল যেহেতু 1 আছে, তাহলে আমি 1 এর পার্টটা লিখলাম i, এর সাথে 1 ইনটু, দেখো ইনটু দেওয়া আছে, আমি ইনটু লিখলাম, এরপরে এই 1 আমি বলছি i, তাহলে i প্লাস 1 হোল স্কয়ার। এটাকে আমরা পাওয়ার দিয়ে যদি প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি পাওয়ার পি ও ডব্লিউ পাওয়ার i প্লাস 1 কমা 2, 2 হচ্ছে পাওয়ার। এটাকে তোমরা যদি মনে করো যে এটা কনফিউশন হচ্ছে বা এটা লিখতে সমস্যা হবে, তাহলে তোমরা ভেঙেও লিখতে পারো। সেটা কি? s ইকুয়াল s প্লাস i ইনটু i প্লাস 1 ইনটু i প্লাস 1, এইভাবেও লেখা যায়। তবে এই লেখাটার ক্ষেত্রে একটাই লিমিটেশন, সেটা হচ্ছে কি আমার পাওয়ারের মান যদি বেশি হয়ে যায়, এখানে স্কয়ার আছে বলে দুটো আমি লিখে দিলাম, পরপর দুটো লিখে দিলাম, কিন্তু পাওয়ারের মান যদি 7 হয়ে যায়, 20 হয়ে যায়, 30 হয়ে যায়, তখন কিন্তু দেখা যাবে যে এই ওই সবগুলো ভেঙে ভেঙে লিখলে একটা পাতা ভরে যাবে, তোমার একটা খাতার পাতা ভরে যাবে। এই জন্য আমরা শর্টকাটে কি আমরা পাওয়ার দিয়ে লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এখন আসি, আমাদের যখনই ধারার একটি পদ যোগ হয়ে যাবে, এই পদটা যখন যোগ হয়ে যাবে এই মুহূর্তে ইনিশিয়াল পদ হয়ে যাবে এটা, তাহলে 2 হয়ে যাবে আমাদের ইনিশিয়াল পদ। তো 2 এ আসার জন্য আমরা কি করব? আমরা লিখবো এখানে যে i ইকুয়াল, এই মুহূর্তে i ইকুয়াল হচ্ছে 2, 2 কিভাবে আসলো? আগে যে i ইকুয়াল 1 ছিল, এই 1 এর সাথে 1 যোগ হয়েছে, তাহলে আমরা লিখবো i প্লাস 1, i প্লাস 1, তাহলে 2 হয়ে গেল। এই মুহূর্তে আমাদের i এর মান 2 হয়ে গেল। এখন আমরা দেখব যে এই যে বর্তমান যে পদটা বের হলো 2, এটা আমাদের ইনপুটের চেয়ে ছোট কিনা বা সমান কিনা। সেক্ষেত্রে আমি এই অংশটাকে আবার আমাদের ইনপুটের অংশে নিয়ে শর্তের এখানে নিয়ে আসবো। সেটা কি হবে? আমরা এইখানটা একটু ভেঙে দিয়ে এইখানটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, এখানটা নিয়ে আসলাম, তাহলে আমাদের শর্ত চলে আসলো। এবং এই প্রক্রিয়াটা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত এই শর্ত ঠিক থাকবে। এবং একটা পর্যায়ে যখন এখানে n চলে আসবে, তখনই দেখা যাবে যে n লেস দেন ইকুয়াল n যে শর্তটা আছে সেটাকে সম্পূর্ণ করছে। কিন্তু যখনই এর মান হয়ে যাবে n প্লাস 1, অর্থাৎ ভেরিয়েবলটা হয়ে যাবে n প্লাস 1, এখানে n প্লাস 1 আছে, n এর সাথে n প্লাস 1 গুণ হিসেবে আছে, কিন্তু এই শুরুর পদটা যে শুরুতে ডিজিটটা আমরা ধরেছিলাম, এটা যখন n প্লাস 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে তখন কি n প্লাস 2 হয়ে যাবে। তাহলে যে মূল শর্ত হচ্ছে এটা, যখনই n এর জায়গায় n প্লাস 1 হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই n এর শর্তটা ফলস হয়ে যাচ্ছে। অর্থাৎ n প্লাস 1 অবশ্যই লেস দেন n হবে না, অবশ্যই ইকুয়ালও n হবে না, তখন হয়ে যাবে নো। যদি নো হয়ে যায়, যখনই নো হয়ে যায়, তখন আমাদের কাজ কি? এতক্ষণ পর্যন্ত যে সামটা হলো সেটাকে আমরা প্রিন্ট দিব। তাহলে আমরা প্রিন্ট দেই, এখানে প্রিন্ট সাম এস, প্রিন্ট এস। যখনই আমরা সামটাকে প্রিন্ট করে ফেলবো তখনই আমাদের কাজ শেষ, এখানে আমাদের কাজ শেষ। ভেরি সিম্পল, খুবই সিম্পল। তোমরা ধারা যেমনই থাকুক না কেন, চিন্তাগুলোকে একটু সহজ করবা, তাহলে দেখবা বিষয়টা অনেক বেশি সহজ হবে। হ্যাঁ, এবং আমি আশা করব যে এই যে ফ্লো চার্টটা আছে, এটার ধারাবাহিকভাবে তোমরা অ্যালগরিদমটাকে সম্পাদন করবা। তোমরা উঠাতে চাইলে উঠাও, আমি একটু ওয়েট করছি। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না, সবাইকে মিউট করে দেন। সবাই মিউট আছে, মোটামুটি সবাই মিউট আছে, একজন বাদে। জি স্যার, অজন স্যার সমস্যা হচ্ছে স্যার, কিছু দেখা
লেখাগুলো দেখা যাচ্ছে না? স্যার মাইক্রোফোন অন থাকলে আপনার স্ক্রিন দেখা যায় না স্যার, অন্যদের প্রোফাইল দেখা যায়। আমি তো এটাকে পিন করে দিয়েছিলাম। স্যার সবাইকে মিউট করে দেন স্যার, তাহলে স্যার ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। স্যার কিছু দেখায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বিষয়গুলো ঠিক আছে, এবার আসি। তোমরা মনে হয় লিখেছো বিষয়গুলো। হ্যাঁ, এবার আমরা পরের বিষয়টা আসি, যে অনেক সময় এটা কিন্তু ধারার যোগফল। ধারার যোগফল যদি এমন হয় যে কোনো ধারাকে আমি প্রিন্ট করব, হ্যাঁ, ধারার যোগফল তো আমরা বুঝলাম। তো বিষয়টা হচ্ছে, যেমন ধরো বলা হলো যে 1, 3, 5, 7, 9, এভাবে করে 9 পর্যন্ত ধারাটি ছাপাবো। হ্যাঁ, 1, 3, 5, 7, 9 ডট ডট 9 n পর্যন্ত ধারাটি ছাপানোর কথা বললো। এখানে যোগ করার কথা বলে নাই, বিয়োগ করার কথা বলে নাই, বা গুণ করার কথা বলে নাই। অর্থাৎ প্রত্যেকটা পদকে আমাকে ছাপাতে হবে। প্রত্যেকটা পদ ছাপাতে হবে কোন পর্যন্ত? n পর্যন্ত। n পর্যন্ত আমি ছাপাতে চাই। তাহলে আমি এইখানটায় আমরা কি করব? এখানটায় আমাদের কিন্তু কোনো ধরনের সাম নেই। আমাদের মূল বিষয় কি? আমি n পর্যন্ত ছাপাবো, তাহলে n হচ্ছে আমাদের ফাইনাল ইনপুট। এই n পর্যন্ত ছাপাবো। আর আরেকটা বিষয় কি, আমার প্রত্যেকটা পদকে আমি ছাপাবো, অর্থাৎ ইনিশিয়াল পদ এখানে আছে 1 কে আমি ছাপাবো। এরপরে 1 এর পরে 3 ছাপাবো যদি 3 n এর চেয়ে ছোট হয় বা সমান হয়। এরপর আমি 5 ছাপাবো যদি 5
n এর চেয়ে ছোট হয় বা সমান হয়। একই রকম ভাবে এইভাবে করে ধারাটা আমরা যাব। তাহলে এইখানটায় আমরা কিভাবে ছাপাবো? ছাপানোর ক্ষেত্রে আমরা কি করব? আমরা লিখলাম এখানে স্টার্ট লিখলাম, আমরা এখানে ইনপুট দিলাম, ইনপুট এন্ড আমাদের শুরুতে ইনিশিয়াল হচ্ছে i ইকুয়াল হচ্ছে 1, ইনিশিয়াল i ইকুয়াল হচ্ছে 1। এটা আমাদের শুরুর পদ, আমাকে যে কোনো একটা পদ থেকে শুরু করতে হবে। শুরু করলে i ইকুয়াল 1। এখন আমাদের শর্ত প্রয়োগ করব। শর্তটা কি? i এর মান যদি লেস দেন ইকুয়াল n হয়, i এর মান যদি লেস দেন ইকুয়াল n হয়, এই শর্ত যদি ঠিক থাকে, যদি ইয়েস হয়, তাহলে আমরা কি করব? আমরা কোনটাকে ছাপাবো? i কে ছাপাবো। এই মুহূর্তে i এর মান যাই হোক না কেন সেটাকে আমি ছাপাবো। তাহলে আমরা লিখবো এখানে প্রিন্ট i। এই i টাকে আমি এই মুহূর্তে ছাপিয়ে ফেলবো। i এর মান যদি n এর চেয়ে ছোট হয় বা সমান হয়, যদি ইয়েস হয় ছাপিয়ে দেব। এখন এই i ইকুয়াল 1 n এর চেয়ে ছোট এই শর্ত যদি সঠিক ছিল, তাই আমরা 1 কে ছাপিয়েছি। এই মুহূর্তে এই 1 ছাপানোর পরে আমাদের 3 কেও ছাপাতে হবে। তাহলে 3 এ যেতে হলে আমাকে i থেকে i এই মুহূর্তে ছিল 1 থেকে 3 এ যেতে হবে। তাহলে আমরা কি করব? এর পরে আমরা কি করব? i ইকুয়াল লিখবো, i কত করে বাড়ছে? 1 থেকে 3 এ চলে আসছে। তাহলে i ইকুয়াল i প্লাস 2। এই মুহূর্তে i হয়ে গেল 3। এই মুহূর্তে i হয়ে গেল 3। 1 এর পরে i হয়ে গেল 3। যদি 3 হয়ে যায়, এখন আমাদের কাজ কি? এই শর্তটা ঠিকভাবে কাজ করছে কিনা এই শর্তটা এখানে আবার নিয়ে আসলাম। সেটা কি? আবার আমরা শর্তটা দেখব। এই মুহূর্তে i এর মান n এর চেয়ে ছোট বা সমান কিনা। যদি ছোট হয় বা সমান হয়, যদি n এর শর্ত ঠিক থাকে, তাহলে আমরা আবার i কে ছাপাবো। তাহলে এবার আমরা 3 কে ছাপিয়ে ফেললাম। 3 ছাপানোর পরে এরপর আমরা i এর মানকে আবার বৃদ্ধি করলাম 2 করে এরপর 5 হয়ে গেল 5। n এর মান যদি ধরো 20 ধরলাম, তাহলে 20 থেকে অবশ্যই 5 ছোট হবে। আবারও সে i কে প্রিন্ট করবে, অর্থাৎ প্রত্যেকবার কিন্তু i কে প্রিন্ট করা হচ্ছে প্রত্যেকবার। আচ্ছা, তো এই যে ফাইনালি n পর্যন্ত, n ধরে নিলাম 20, যখনই 20 হয়ে যাবে বা 20 এর চেয়ে ছোট হবে বা সমান হবে, তখনই সেটাকে প্রিন্ট করলো। পরবর্তীতে যখনই একটা পদ 20 চেয়ে 2 বেড়ে 22 হয়ে যাবে, তখন কিন্তু এই n এর শর্তটা আর পূরণ করবে না। যখনই এই শর্ত নো হয়ে যাবে, তখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমরা প্রোগ্রামটাকে ক্লোজ করে দেব। যখনই আমাদের নো হয়ে যাবে, তখনই আমরা লিখবো এন্ড। এটা একটু বেশ সিম্পল একটা বিষয় ছিল। হ্যাঁ, সিম্পল একটা বিষয়। আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে প্রত্যেকটা মান কিভাবে ছাপাবো, এই বিষয় নিয়ে আমরা একটু কনফিউজড হয়ে যাই। সেজন্য আমি এই বিষয়টা একটু দেখিয়ে দিলাম যে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি। তাহলে এটা অ্যালগরিদমটা কিভাবে লিখবো? আমরা অ্যালগরিদমটা লিখবো ধাপ 1 শুরু বা স্টার্ট বা স্টেপ 1 ইকুয়াল স্টার্ট। স্টেপ 2 তে বা ধাপ 2 এ আমরা লিখবো ইনপুট এন্ড। ধাপ 3 এ প্রথম পদ i ইকুয়াল 1। ধাপ 4 এ শর্ত যাচাই, সেটা কি? i লেস দেন ইকুয়াল n শর্ত যাচাই করলাম। এই শর্তে দুটো অপশন আসবে, একটা হা হবে, একটা না হবে। যদি হা হয়, হা হলে i ছাপাই, অর্থাৎ i এর মান যেটাই হোক না কেন, যদি শর্ত ঠিক থাকে তাহলে সেই মানকে আমরা ছাপাবো। ছাপানোর পরে আমরা i এর মানকে বৃদ্ধি করব। তাহলে ধাপ 5 এ চলে যাব। যেই ধাপে আমরা ছাপালাম, হা হওয়ার পরে যেই ধাপে আমরা ছাপালাম, তারপরে আমরা i এর মানকে বৃদ্ধি করব। বৃদ্ধি করে আবার তাকে সেই পূর্বে যে শর্ত ধাপ 4 এ ছিল, ধাপ 4 এ আমরা তাকে নিয়ে যাব। আবার শর্ত চেক করবে, যদি ইয়েস হয় তাহলে চলতে থাকবে, আর যখন না হবে, না হলে আমরা লিখবো কি? শেষ। হ্যাঁ, প্রোগ্রাম সমাপ্ত করি।
না হলে আমরা লিখবো প্রোগ্রাম সমাপ্ত করি বা শেষ করি। আচ্ছা, ওকে, এখন আমরা আসি যে তোমাদের এই বিষয়গুলো দেখালাম। তোমরা আমি এই পর্যন্ত যেই বিষয়গুলো দেখিয়েছি আশা করি এর মধ্যে কোনো সমস্যা হবে না, এবং তোমাদের বেশ কিছু আমি আগামী ক্লাসে একটা প্রবলেম তোমাদের এর মধ্যে আমি একটা প্রবলেম দিয়ে দিব, যে প্রবলেমটা তোমাদের হোম টাস্ক হিসেবে থাকবে। এরপরে তোমাদের পাশাপাশি আমি এই প্রবলেমটা আরেকবার দেখাতে চাই যে আমরা দুইটি সংখ্যার মধ্যে ছোট বড় নির্ণয় করতে পেরেছি। তিনটি সংখ্যার মধ্যে ছোট বড় নির্ণয় করার বিষয়টা অনেক সময় কনফিউজিং হয়, সেটা আমরা একটু দেখাতে চাই। তো আমি এটা মুছে দেই। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। যে আমি আপনাকে কিছুক্ষণ পরে ফোন দিই। আচ্ছা, তো আমি একটা সমস্যা উপস্থাপন করি তোমাদের সামনে। সেটা হচ্ছে, ধরে নাও কোন একটা ক্রিকেট ম্যাচে আমাদের তিনজন স্বনামধন্য ক্রিকেটার আছে। একজন তামিম ইকবাল, আরেকজন মুশফিকুর রহিম, আরেকজন সাকিব আল হাসান। তোমাদের কারো কারো পছন্দের ভেরি থাকতে পারে, আমি জাস্ট উদাহরণের জন্য বলেছি। ধরে নাও যে তামিম স্কোর করেছে, তামিম স্কোরস কত এক্স, আর সাকিব স্কোরস ধরে নিলাম পি, আর মুশফিক স্কোরস ধরে নিলাম এন। এই তিনটা ভ্যালু স্কোর করেছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটার মান বেশি? যে যার স্কোর সবচেয়ে বেশি হবে তাকে দেখাবে যে সে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছে। এই বিষয়টা এখানে আমাদের তোমরা দেখবা যে যখনই ক্রিকেট ম্যাচ হয়, যখনই সাকিব বা মুশফিক একটা বা দুইটা বা একটা সেঞ্চুরি করে, তখনই দেখা যায় যে টপ চার্টে তারা চলে আসে। হ্যাঁ, টপ চার্টে চলে আসে যে এই মুহূর্তে তামিম হচ্ছে সবচেয়ে বেশি রানের অধিকারী, অথবা এই মুহূর্তে সাকিব হচ্ছে সবচেয়ে বেশি রানের অধিকারী। আমরা সেই বিষয়টাকে এখানে দেখাতে চাই যে তিনজনের রান এখানে দেওয়া, ইনপুট দেওয়া আছে, তার মধ্যে সবচেয়ে বেশি যার রান বা স্কোর আছে তাকে আমরা দেখাতে চাই। তো এটাকে নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি সলিউশন দিব? যে এখানে নির্ণয় করতে হবে যে সবচেয়ে বেশি স্কোর যার, তার নাম কে দেখাও। আমি স্কোরটাও উল্লেখ করলাম না, শুধু নামকে দেখাতে বললাম, শুধু নাম। সবচেয়ে বেশি স্কোর যার, তার নামকে দেখাও, মানে সবচেয়ে বেশি যার স্কোর হবে সেই নামটা এখানে প্রকাশ পাবে অথবা প্রিন্ট হবে। তাহলে এটাকে আমরা সমাধান কিভাবে করব? আমাদের সমাধান করার খুব সহজ উপায় আছে। আমাদের প্রথম কাজ কি, আমরা এখানে স্টার্ট করব। আমাদের মূল ভেরিয়েবল হচ্ছে কি এই তিনটা নাম্বার। এই তিনটা নাম্বারই ভেরি করে সময়ে সময়ে, এই তিনটা নাম্বার ভেরি করবে, একটা এক্স, একটা পি আর একটা এন। এখন আমরা এই তিনটা নাম্বারকে ইনপুট নিলাম, ইনপুট এক্স, পি এবং হচ্ছে এন। এখন কম্পিউটার কি করে? কম্পিউটার এত বোকা যন্ত্র, সে সবকিছু ভেঙে ভেঙে করে, ধাপে ধাপে করে।
তো এখানেও সে এই কাজই করবে। সে কি করবে, সে প্রথমে সে দুইটা নাম্বারকে নিয়ে তুলনা করবে। এই দুইটা নাম্বারের মধ্যে কোনো একটা বড় হলে সে তৃতীয় নাম্বার সাথে তুলনা করবে। তাহলে আমরা দেখি যে এখানে শর্ত লিখলাম, প্রথমে শর্ত দিলাম, ধরে নিলাম x গ্রেটার দেন p, x গ্রেটার দেন p, অর্থাৎ এখানে প্রথমে আমরা শর্ত দিলাম যে আমরা ধরেই নিলাম যে তামিমের রান সাকিবের চেয়ে বেশি আছে। এটা যদি ইয়েস হয়, ধরে নিলাম এটা ইয়েস হয়েছে, ধরে নিলাম এটা ইয়েস হয়েছে। ইয়েস হয়ে গেলে তার মানে এই শর্ত যদি ইয়েস হয় তাহলে এটুকু মোটামুটি নিশ্চিত যে সাকিবের চেয়ে তামিমের রান বেশি। এখন আরো একজন তো রান সংগ্রহকারী আছে, সেটা হচ্ছে মুশফিক। তাহলে এটাও দেখতে হবে যে তামিমের রান মুশফিকের চেয়ে বেশি কিনা। তাহলে আমরা আরো একটা শর্ত দিব, সেটা কি, যে x গ্রেটার দেন n, এই শর্ত ঠিক আছে কিনা। এই শর্ত যদি ঠিক থাকে, যদি এটাও ইয়েস হয়ে যায়, তাহলে আমরা কি ছাপাবো, আমি বলেছি যে সবচেয়ে বেশি স্কোর যার তার নামকে দেখাও। যদি প্রথমে সাকিবের চেয়ে তামিমের রান বেশি, সত্য ঘটনা, তারপরে আবার শর্ত যাচাই করলাম যে মুশফিকের চেয়ে তামিমের রান বেশি কিনা, এটাও যদি সত্য হয় তাহলে আমরা ছাপাবো কি, আমরা লিখবো প্রিন্ট তামিম, তামিমের নামকে আমরা ছাপাবো। হ্যাঁ, তামিমের নামকে আমরা ছাপালাম। এখন ঘটনা হচ্ছে এই শুরুতে যে শর্তটা দিয়েছিলাম, এই শর্তটা যদি মিথ্যা হয়, এই শর্তটা যদি আচ্ছা এখানে আমরা আসি, শুরুতে এই শর্ত ধরে নিলাম যে সাকিবের চেয়ে তামিমের রান বেশি, এটা সত্য। কিন্তু এখানে দ্বিতীয় নাম্বার যে শর্ত দিয়েছি, এখানে দেখা গেল ইয়েস না হয়ে নো হয়েছে, ইয়েস না হয়ে নো হয়েছে, অর্থাৎ মুশফিকের রান এর চেয়ে তামিমের রান বেশি নয়। তার মানে কি দাঁড়াচ্ছে, সাকিবের চেয়ে তামিমের রান বেশি, এটা সত্য, কিন্তু মুশফিকের কাছে এসে তামিম হেরে গেল। এর মানে কি, এর মানে এই মুহূর্তে সবচেয়ে বেশি রান কার, সবচেয়ে বেশি রান হচ্ছে মুশফিকের। কারণ যখনই এটা নো হয়ে যাবে, তখন সবচেয়ে বেশি রান কার হবে, তখন সবচেয়ে বেশি রান হবে মুশফিকের। কারণ কি, তামিম অবশ্যই সাকিবের চেয়ে বেশি, কিন্তু তামিম আবার মুশফিকের চেয়ে কম হলে তাহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি রান হচ্ছে মুশফিক। তাহলে আমরা লিখবো প্রিন্ট মুশফিক। এইটা গেল একটা সাইডের শর্ত আমরা লিখলাম। এরপর আসি, এই শুরুতে যে শর্তটা ছিল, এখানে ইয়েস ছিল, আমরা ইয়েস অংশ গিয়েছি এবং তার দুটা পার্ট দেখিয়েছি। এখন শুরুতে যে শর্তটা দিয়েছিলাম সেটা যদি মিথ্যা হতো, যদি নো হতো, তাহলে এটা যদি নো হয় এর মানে কি, এই মুহূর্তে সবচেয়ে বেশি রান কার, তামিমের নাকি সাকিবের? অবশ্যই সাকিবের। কারণ কি, আমরা বলছি x গ্রেটার দেন p, p এর রান x এর চেয়ে বেশি, যে শর্তটা দিয়েছিলাম যে তামিমের রান হবে সাকিবের চেয়ে বেশি, কিন্তু এই শর্তটা উল্টা হবে, মিথ্যা হয়ে গেল। মিথ্যা হলে অবশ্যই সাকিবের রান তামিমের চেয়ে বেশি। তাহলে এই মুহূর্তে এটা নো হওয়া মানে ঠিক তার উল্টা, অর্থাৎ p গ্রেটার দেন x হয়ে গেলে। এখন আমরা শর্ত যাচাই করব যে এই p, যে সাকিবের রান, এটা কি মুশফিকের চেয়ে বেশি, সাকিবের রান কি মুশফিকের চেয়ে বেশি? যদি এখানে ইয়েস হয় তাহলে আমরা বলবো, তাহলে এখানে যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো কি প্রিন্ট সাকিব। আর যদি এই ঘটনা মিথ্যা হয়, তাহলে কার রান বেশি, তাহলে আবারও মুশফিকের রানটাই বেশি আসতেছে। কারণ কি, এখানে তামিমের চেয়ে সাকিবের রান বেশি, এটা শর্ত ঠিক আছে, এই শর্ত নো হলে এটা শর্ত ঠিক আছে, কিন্তু এই মুশফিকের রানের কাছে এসে সাকিব হেরে যাচ্ছে। তার মানে এটা যদি নো হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি রান হবে মুশফিকের। এটা হলো বেসিক বিষয়, যে তিনটি সংখ্যার মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটা নির্ণয় করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আমি এখানে উদাহরণ দিয়েছি তামিম, সাকিব এবং মুশফিকের রান দিয়ে। এখানে এরকম হতে পারে আমি নামকে ছাপিয়েছি, নাম না ছাপিয়ে যদি সংখ্যাগুলোকে ছাপাতে বলে তাহলে আমরা সংখ্যাগুলো দিয়ে দিলাম। যেমন প্রেম, তামিমের পরিবর্তে x লিখতে পারি,
আর মুশফিকের পরিবর্তে এম লিখতে পারি, অনুরূপ ভাবে সাকিবের পরিবর্তে পি লিখতে পারি। এখন যখনই এই সবগুলো প্রিন্ট হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের এই প্রোগ্রামটাকে ক্লোজ করে দেওয়া। ক্লোজ করে দেওয়ার অর্থে আমরা সবগুলোকে একটা জায়গায় একটা পয়েন্টার দিয়ে একটা কানেক্টর দিয়ে এক জায়গায় নিয়ে আসবো। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ না, আমি আশা করি তোমরা এই বিষয়টা সম্পর্কে ভালো আছো। একটা কানেক্টর দিয়ে সবগুলোকে এই সবগুলো প্রিন্টকে একটা জায়গায় নিয়ে আসবো এবং সেখান থেকে আমরা এন্ড সাইনটা দিয়ে দেব। এবং আশা করি যে এই পদ্ধতির যে বিষয়টা আছে এটার অ্যালগরিদমটা তোমরা বাসায় করবা, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ, ইজি এবং গুরুত্বপূর্ণ দুইটার অর্থেই। এবং এই বিষয়টা কিন্তু আমাদের দেখা যায় যে এর আগে আমি তোমাদের অধিবর্ষ নির্ণয়ের বিষয়টা দেখিয়েছি, সেখানেও তোমরা এখানে এই যে কানেক্টর দেখিয়েছি আমি, দেখতে পাচ্ছ তোমরা এখানে কানেক্টর দেখিয়েছি, এই কানেক্টর থেকে এন্ড চলে আসবে। হ্যাঁ, কানেক্টরের পরে এন্ড আমরা লিখবো, এটা আমি জায়গাটা আমি লিখতে পারছি না, তো এটা আমরা লিখবো। হ্যাঁ, এবং তোমরা এই অনুসারে অ্যালগরিদমটা করবা। আমরা আগামী ক্লাসে আমরা সি ল্যাঙ্গুয়েজ, যে সি প্রোগ্রাম বা সি ভাষার বেসিক কাঠামো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবা এবং বিষয়গুলো সম্পর্কে আমরা ভালোভাবে শিখতে পারবো। এবং আমি চেষ্টা করব পরবর্তীতে তোমাদেরকে সাথে নিয়ে কিছু প্রোগ্রাম সরাসরি আমরা লিখে কিভাবে করা যায় আমি সেই সময় স্ক্রিনটাকে শেয়ার করব, যে কিভাবে প্রোগ্রামটা কাজ করছে সেই বিষয়গুলো স্পষ্ট ধারণা দেওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করছি। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, এখন একজন বলেছে এন কেন 20 নেব, আমি এটা জাস্ট ইমাজিন করতে বলেছিলাম। 20 নেওয়াটা কোনো অবভিয়াস বিষয় না, এখানে তুমি ভিন্ন নাম্বারে দিতে পারো। আর জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য 20 শব্দটাকে বলেছি। আমরা 20 পরিবর্তে তোমার যেরকম খুশি তোমরা সেরকম নাম্বার নিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, আর হ্যাঁ, তোমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে যে সি ল্যাঙ্গুয়েজে যে বেসিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু জানার জন্য আমি তোমাদের বলবো যে লাইব্রেরি ফাংশন, সি ভাষার স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন যেগুলো আছে সেই বিষয়গুলো তোমরা একটু স্টাডি করবা। এর ফলে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে অনেক বেশি সুবিধা হবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। সবগুলো চেয়ার দেখতে পাচ্ছি না। x greater than p এর নাম্বারটাতে p greater than x নিতে পারে না? অবশ্যই নিতে পারো, অবশ্যই নিতে পারো। এখানে আমি জাস্ট বলেছি যে দুইটা নাম্বারের তুলনা করতে হবে। হ্যাঁ, এখানে x greater than p নিয়েছি, আমি না নিয়ে যদি যে কোনো দুইটা নাম্বারকে তুলনা করে শুরু করতে হবে। না নিয়ে যদি আমি লিখতাম n greater than p অথবা p greater than x অথবা p greater than n, যে কোনো ভাবে দুইটা নাম্বার দিয়ে শুরু করতে হবে। এই শুরু করার জন্য বিষয়টা আর কিছুই না, এমন কোনো বিষয় না যে তিনটা নাম্বার দেওয়া আছে, শুরু এটার সাথে এটা তুলনা করতে হবে, তারপরে